রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, 6 জেলায় নিহত 10, বিদ্যুৎহীন 1.5 কোটি পরিবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত রিমাল, বৃষ্টিতে চট্টগ্রামে ডুবে গেছে বেশিরভাগ সড়ক। ঢাকায়ও জলাবদ্ধতা, বৃষ্টি ঝরবে আরও 2 দিন। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারা দিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। এবং তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। ঘূর্ণিঝড়ের কারণে 19 উপজেলার ভোট স্থগিত করেছে কমিশন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। দীর্ঘ সময় ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক এলাকা। এখন পর্যন্ত 6 জেলায় 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে বরিশালে 3 জন, ভোলায় 3 জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা, পটুয়াখালী ও কুমিল্লায় 1 জন করে মারা যান। ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা। সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন 1.5 কোটির বেশি পরিবার। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর এখন উপকূলীয় জেলার যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। ঘূর্ণিঝড়ে মূল আঘাতের পর সোমবার সকালেও বরগুনার উপকূলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বেগের ঝড়ো হাওয়া। সাগরও উত্তাল, পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, প্লাবিত 2টি ফেরির গ্যাংওয়ে। 50 বছর 60 বছরও দেই নাই, এখন যে অবস্থা যাদের এই বছর রাস্তাঘাটে গাছ পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পাশাপাশি মানুষজন আসতে পারতেছে না। তীব্র বেগে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ, ঘাসিয়ারচর, ঢালাচর সহ বেশ কয়েকটি এলাকায় পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। শুধু নিঝুম দ্বীপেই পানিবন্দী 50,000 মানুষ। সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এখনো হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বরিশালে রূপাতলীতে গাছ চাপা পড়ে 1 জনের মৃত্যু হয়, আহত হন 2 জন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কেটে মৃত্যু হয় 1 শিশুর। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে মৃত্যু হয় আরও 1 জনের। এ অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাসে কাঁপে বাগেরহাটবাসী। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় 45,000 ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রা ও দাকব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোলায় রিমালের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে অন্তত 2000 বাড়িঘর। এ সময় লালমোহনে ঘর চাপায় মনেজা নামে এক বৃদ্ধা, বোরহানুদ্দিনে গাছ চাপায় এক যুবক ও দৌলত খানে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়। পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত 30টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সাতক্ষীরায় রাতভর ঝড় বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কাটে উপকূলবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় 1 জনের। এছাড়া এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লার শাকতলায় দেয়াল ধসে 1 জনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে সকালে নগরীর বায়োজিৎ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা যান 1 জন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম।
ফখরুল, ওখানকার জনজীবনের কি অবস্থা দেখছেন আর ঘুরে দাঁড়াতে কি কি চ্যালেঞ্জে পড়ছেন স্থানীয়রা? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা গতকাল থেকে কিন্তু ছিলাম এবং 24 ঘন্টা ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, বৃষ্টি, 100 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ, সবকিছু মিলিয়ে এখানকার লোকালয়গুলো পুরো তছনছ করে গেছে এবং আমরা আসলে খবরের মাধ্যমে দেখছি এখন আসলে সারা দেশের পরিস্থিতিও কিন্তু একই রকম একটি অবস্থা। তবে যেই পয়েন্টটি দিয়ে সবচেয়ে প্রথম আঘাত হানে পায়রা সমুদ্র বন্দর, মোংলা, কুয়াকাটার এই সমুদ্র সৈকত, এই অঞ্চলটি দিয়ে, এবং আমরা এখানেই গতকাল রাত থেকে কিন্তু অবস্থান করছিলাম। কতটা ভয়াবহতা আপনি নিশ্চয়ই খবরের মাধ্যমে জেনেছেন যে সারা রাত কতটা তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, আজকে সারাদিনেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় রিমালের যে গতিবেগ, বাতাসের গতিবেগ, দমকা এবং ঝড়ো হাওয়া, তাতে আসলে মানুষ বের হওয়ার কোনো উপক্রম ছিল না এবং মানুষের যে ঘরবাড়ি থেকে শুরু করে ফসলি ক্ষেত এবং বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো উদ্ধার কার্যক্রমও কিন্তু ব্যাহত হয়েছিল প্রচণ্ড বাতাসের গতিবেগ একই সঙ্গে বৃষ্টিপাতের কারণে। আজকে ঠিক 5:30টার পরপরই বৃষ্টি কিছুটা কমে এসেছে, এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন বলা যায় যে কিছুটা এই উপকূল অর্থাৎ দক্ষিণ উপকূল, কুয়াকাটা, পায়রা বন্দর, মোংলা বন্দর, এইসব এলাকাগুলোতে এই ঘূর্ণিঝড় রেমাল অগ্রবর্তী হওয়ার কারণে আসলে এখানে বৃষ্টির পরিমাণটি কমে গেছে এবং সেটি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আসলে বৃষ্টিপাত হচ্ছে। এবং একটি বিষয় আসলে যে গত 24 ঘন্টায় ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহতা বা তাণ্ডব চালিয়েছে দক্ষিণ উপকূলে, সেই ক্ষয়ক্ষতি কিংবা ভয়াবহতার চিত্র কিন্তু আমরা এখনো দেখাতে পারিনি পুরোপুরি। কারণ হচ্ছে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো বিচ্ছিন্ন হয়েছে, গাছপালা ভেঙেছে, বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন হয়েছে এবং দীর্ঘ সময় ধরে বৈদ্যুতিক সংযোগ ছিল না। কারণ হচ্ছে 24 ঘন্টা, আপনি জানেন যে এর আগে গত 15 বছরে যে পরিমাণ ঘূর্ণিঝড়ের কারণে যে কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছিল বা আঘাত এনেছিল, তার চেয়েও বেশি ভয়াবহভাবে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। এখানকার সাধারণ মানুষ বলছে গত 15 বছরে ঘূর্ণিঝড় সিডরের পর আসলে তারা এই ধরনের দীর্ঘমেয়াদী বা দীর্ঘ ব্যাপ্তি সম্পন্ন কোনো ঘূর্ণিঝড় কিন্তু তারা দেখেননি। শুধু তাই নয়, যে দীর্ঘ ব্যাপ্তি এইটি কিন্তু সবচেয়ে ভয়াবহ, অর্থাৎ বাতাসের গতিবেগ এবং এর যে দীর্ঘ ব্যাপ্তি ছিল এবং পাশাপাশি বৃষ্টিপাত ছিল, সেটি আসলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে খুব ভয়াবহভাবে আঘাত এনেছে দক্ষিণ উপকূলের লোকালয়ে এবং সাধারণ মানুষের জীবনকে সর্বশান্ত করেছে। আপনি জানেন যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মোংলা, পায়রা, কুয়াকাটা, এইসব দক্ষিণাঞ্চলে এইসব জেলাগুলো প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে নিম্নাঞ্চল তো একেবারে পুরোপুরি প্লাবিত হয়েছে। মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের সম্পদ যেমন নষ্ট হয়েছে, তেমনি কিন্তু আরো অনেক ক্ষয়ক্ষতি কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যও হয়েছে এবং এখন আসলে পুনর্বাসন কিংবা সেই সময়টি কিন্তু এসেছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল। সাধারণ মানুষকে যে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে, এখন বলা যায় যে আমরা এখানে ঠিক বিকেল থেকে লক্ষ্য করছি যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি কিছুটা কমেছে এবং বাতাস কিন্তু এখনো আছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইছে। বৃষ্টি থেমে থেমে হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু সাগর এখনো বিক্ষুব্ধ আছে। তবে সাগরের পানি অনেকটা নেমে গেছে। আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি তার চেয়েও আসলে একেবারে প্রধান সড়ক পর্যন্ত সাগরের পানি উপচে পড়েছে। আমরা গতকাল সারা রাতই কিন্তু দেখিয়েছি সংবাদের মাধ্যমে সরাসরি। তো এখন আসলে পানি কিন্তু অনেকটাই কমেছে, সাগরের পানি প্রায় 10 থেকে 15 ফিট নেমে গেছে এবং এখন কিন্তু ভাটার সময় চলছে, যার কারণেও হয়তো পানি অনেকটাই নেমেছে। তো বলা যায় যে আজকে রাতে আসলে সেই মানুষের যে ক্ষয়ক্ষতি কিংবা উদ্ধার তৎপরতা সেটি কিন্তু করা সম্ভব নয় এবং যেসব ঘরবাড়িগুলো ভেঙেছে সেগুলো মেরামতের কারণে এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আগামীকাল থেকে যদি বৃষ্টিপাতটি কমে আসে বা বন্ধ হয় এবং বাতাসের গতিবেগটি বন্ধ হয়, তখন হয়তো সেগুলো উদ্ধার প্রক্রিয়া অংশ নেওয়া সম্ভব হবে। যেসব মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তারাও হয়তো উদ্ধার কার্যে অংশ নিতে পারবেন। তো বলা যায় যে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় রেমাল সামনের দিকে অগ্রসর হয়েছে এবং সেটি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে অগ্রসর হয়ে সেটি পশ্চিমবঙ্গের দিকে গেছে এবং আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এটি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে সবচেয়ে বেশি আঘাত এনে কলকাতার দিকে
গেছে, সবচেয়ে বেশি আঘাত কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হওয়ারই কিন্তু একটি আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকালয়গুলোতে। এই ছিল জুই আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আরো কোনো তথ্য বা খবরাখবর থাকলে যুক্ত হব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জুবায়ের রাসিন। রোববার সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাত বাড়ার সাথে সাথে রিমালের তীব্রতা আরও বাড়তে থাকে। সোমবার সকালেও তাণ্ডব চালায় উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জানান, এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। এতে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১৬০টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বরাদ্দ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ ৩,৮৫,০০,০০০ টাকা, নগদ টাকা ৫,৫০০ মেট্রিক টন চাল, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য ১,৫০,০০,০০০। এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত। আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলীয় এলাকা, রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে উপকূলীয় জেলা বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনার কাছে জানতে চাই, বিদ্যুৎ পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? এছাড়া রিমালের প্রভাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে বাগেরহাটে? আসলে আমরা বিদ্যুতের বিষয়টা যদি বলি, বাগেরহাট কিন্তু এই মুহূর্তে এক কথায় বলা যায় পুরো বাগেরহাট জেলা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৫ লক্ষাধিক যে গ্রাহক রয়েছে তারা এই মুহূর্তে বিদ্যুতের সুবিধার বাইরে রয়েছে। আসলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির যে মহাব্যবস্থাপক সুশান্ত কুমার মজুমদার রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় এর প্রভাব যখন কেটে যাবে তখন আসলে তার কর্মীরা খুব দ্রুত কাজ করবেন এবং যত দ্রুত সম্ভব যেসব বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব লাইন মেরামত শেষে কিন্তু বাগেরহাটবাসীকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাগেরহাটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান বাগেরহাট শহরের মানুষকে বৈদ্যুতিক সেবা দেয়। তারা কিন্তু চেষ্টা করছেন বাগেরহাট শহরের বিদ্যুৎ সেবাটা ঠিক রাখতে। এতক্ষণ বাগেরহাট শহরে বিদ্যুৎ ছিল না, কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে, তাও বাগেরহাট শহরের অল্প কিছু স্থানে। তার মানে বলা যায় যে বাগেরহাট শহরেরও কিন্তু অধিকাংশ মানুষ বিদ্যুৎ সেবার বাইরে। এছাড়া এই যে ঘূর্ণিঝড়ে যদি সার্বিক ক্ষয়ক্ষতির বিষয় বলি, সেটা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা জেনেছি, বাগেরহাটে প্রায় ৫ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং ১০,০০০ ঘর বাড়ি
পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 35,000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে বেশ কিছু মৎস্য ঘের কিন্তু ভেসে গেছে এবং মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী SS সোহান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলীয় এলাকা। রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে উপকূলীয় জেলা নোয়াখালী থেকে সংযুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনার কাছে জানতে চাই যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। নোয়াখালীর পরিস্থিতি জানাবেন। জুই, আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের কথা, আর নিশ্চয়ই অবগত রয়েছেন যে গতকাল থেকে শুরু আর রেমালের তাণ্ডবের কথা, যে গতকাল মধ্য রাতের পর থেকে, বিশেষ করে রাত 1টার পর থেকে যে নোয়াখালীর উপকূলে রেমাল প্রচন্ড গতিতে আঘাত আনে, যেটি আজকে সারাদিন বিদ্যমান ছিল, যা অব্যাহত ছিল। এই রেমালের তাণ্ডবের ফলে বিশেষ করে নোয়াখালী হাতিয়া উপজেলা বেশি প্লাবিত হয়েছে। হাতিয়া নিজুমদ্বীপ ইউনিয়ন, যেটি জাতীয় উদ্যান হিসেবে সরকার স্বীকৃত রয়েছে, সেই নিজুমদ্বীপ ইউনিয়নে প্রচন্ড আঘাত আনার পরে সে প্রায় অধিকাংশ গ্রামে 9টি ওয়ার্ডেই প্লাবিত হয়েছে এই রেমালের তাণ্ডবের ফলে জলোচ্ছ্বাসে। তো আমার সাথে সেখানকার নিজুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যেমনটি যে তার যে নিজুমদ্বীপ ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে, প্রায় ঘরবাড়ি জলাবদ্ধতা রয়েছে এবং একই সাথে 30 থেকে 40 হাজার মানুষ পানিবন্দী রয়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, কোথাও যেতেও পারছে না, আবার বাইরে থেকে মানুষ নিজুমদ্বীপ ইউনিয়নে প্রবেশ করতে পারছে না। একই সাথে যে নিজুমদ্বীপ ইউনিয়নের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেটি অত্যন্ত যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া যে নোয়াখালীর আরেকটি উপজেলা হচ্ছে উপকূলীয় উপজেলা হচ্ছে সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলা, এই দুটি উপজেলা জলচাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। আপনি কি আরেকটি তথ্য জুড়ে জানিয়ে রাখতে, সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের কারণে আজকে সারাদিন নোয়াখালী জেলা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। গতকাল রাত থেকে জেলা শহরে বিদ্যুৎ নেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, এখানেও বিদ্যুৎ নেই। আর তারপর কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসলো, কিন্তু পুরো নোয়াখালী জেলা শহরে এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। জুই, এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত আগামীকালও থাকবে। মাজহারুল ইসলামের রিপোর্ট। দেখতে কক্সবাজারের সমুদ্র সৈকত মনে হলেও এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। ভারী বৃষ্টিপাতের ফলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে নিউ মার্কেট সহ রাজধানীর আরো অনেক এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ। অল্প একটু বৃষ্টি হলে এই জায়গাটা, অন্য কোনো জায়গায় জানি না, নিউ মার্কেট এরিয়াটা এরকম অবস্থা সমুদ্রের মতো হয়ে যায়। আপনাদের ব্যবসায়ীদের তো অনেক সমস্যা, দোকানপাটের সমস্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই আপনার যেগুলা মুখগুলা এইগুলা সবসময় পরিষ্কার করে রাখলে আশা করি জলাবদ্ধতা থাকতো না। পানির কারণে গাড়ি চালান যাইতেছে না, খুব কষ্ট হইতেছে আর কি পানির কারণে। এই বন্যা যদি না আহে, একটুখানি বৃষ্টি পড়লে এদিকে পানি জমে জায়গা। জি, অনেক ভোগান্তিতে পড়তেছি। মনে করেন কাদায় ফিরে যাইতেছি, গাড়া আছে দেখা যাইতেছে না, এক আডু পানি। বৃষ্টি হলে রাজধানীর জলাবদ্ধতা যেন চিরাচরিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থা এবং কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন নগরবাসী। এটা প্রচুর ভোগান্তির শেষ নাই। এই সামান্য বৃষ্টি হয়েছে, পানি দেয় না। মেয়ররা যেসব কথা বলে যান, আসলে সেগুলো তারা করেন না সঠিকভাবে, এবং তাদের এই যে সমস্যার জন্য সাধারণ জনগণের যে ভোগান্তি, আসলে এটা আসলে খুবই কষ্টকর। মেয়র তো চোখে দেখেন নাকি, মেয়র তো অবশ্যই জানে এইখানে অবস্থা কি, আজকের না তো, এটা পুরানো ইতিহাস। এটা আবহাওয়া অফিসের তথ্য, রিমালের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত ঢাকা সহ সারা দেশে থাকবে মঙ্গলবার পর্যন্ত। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন, সারা দিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। ঘূর্ণিঝড় রিমাল রাজধানীতে কোনো তাণ্ডব না চালালেও ভারী বর্ষণে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, বৃষ্টিতে নিউ মার্কেট এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এখন পরিস্থিতি কি দেখছেন? অপসারণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
জি, যেমনটি বলছিলেন যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর নিউ মার্কেট এলাকায়। আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার পিছনে যে রাস্তাটি আমি দাঁড়িয়ে আছি এখন, সেই রাস্তাটিতে কিন্তু পানি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলছে। তবে সকালবেলা সিটি কর্পোরেশনের তৎপরতা দেখা গেল এখন রাত যখন সন্ধ্যার পরবর্তী সময় কিন্তু এখন পর্যন্ত আমাদের নজরে সিটি কর্পোরেশনের কোনো মানুষকে দেখা যায়নি। তবে আমি আপনাকে একটি দেখাতে যাচ্ছি যে এখানকার যে দোকানিরা রয়েছেন সেই দোকানিরা কিন্তু পানি অপসারণের চেষ্টা করছে। এছাড়া এই নিউ মার্কেট কেন্দ্রিক যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এই মুহূর্তে চলমান থাকার কথা ছিল সেগুলো কিন্তু এই জলাবদ্ধতার কারণে আজকে সারাদিন তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যেটি দৃশ্যমান সেটি হচ্ছে যে নিউ মার্কেট সহ যে নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বেশ পানির লক্ষ্য করা যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরও কিন্তু বলেছিলেন যে রেমালের প্রভাবে কিন্তু আগামী 2 দিন অর্থাৎ 28 তারিখ পর্যন্ত কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের দরুন কিন্তু ঢাকা শহরে যে বৃষ্টিপাত সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার মূল আরেকটি বিষয় যেটি আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বিভিন্ন সময়ে যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো চলমান থাকে সেই উন্নয়নমূলক কার্যক্রমগুলোর সেই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হচ্ছেন জনসাধারণ, এমনটাও আমাদের চোখে দৃশ্যমান পড়েছে। তবে এই জলাবদ্ধতার কারণে কিন্তু নিউ মার্কেটের যে পিছনের বটে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরগতিতে গাড়ি চলাচল করার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হওয়া। তবে আপনাকে আরেকটি জিনিস জানতে চাই যে রাজধানীতে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায়, শুধুমাত্র নিউ মার্কেট না, নিউ মার্কেটের পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গার মধ্যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার দরুন কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের। তো এখন পর্যন্ত কিন্তু এই ধরনের তদারকি অথবা সিটি কর্পোরেশনের যে নজরদারি অথবা সিটি কর্পোরেশন থেকে যে ব্যবস্থা গ্রহণের কথা সেটি কিন্তু এখন কিন্তু চোখে পড়ছে না। হয়তো আগামীকাল সকালে হয়তো সিটি কর্পোরেশন অথবা এই ব্যাপারে তৎপর হবে অথবা পরবর্তী সময় হয়তো সিটি কর্পোরেশন তৎপরতা বাড়লে হয়তো এই পানির জলাবদ্ধতা কমবে। তবে এখানে কিছু যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটি কিন্তু দুর্বল। এটি কিন্তু এই এলাকার পানির যে প্রবাহ চিত্র সেটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো নিউ মার্কেট থেকে এই ছিল আমার কাছে জলাবদ্ধতা এবং ঢাকার পার্শ্ববর্তী জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নিউ মার্কেট থেকে যারা ছিলেন সহকর্মী ফজলে আদিত্য। দর্শক, এই বিষয়ে আরো তথ্য নিয়ে সহকর্মী মাঝারুল ইসলাম যোগ দিয়েছেন স্টুডিওতে। মাঝার, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আসলে আমরা দেখছিলাম এবং আমাদের সহকর্মী ফজলে আদিত্য জানাচ্ছিল যে অল্প বৃষ্টিতেই কিন্তু রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর কারণ কি? জি, আপনি যেমনটা বলছিলেন যে ফজলে আদিত্য বলছিলেন যে আমরা কিন্তু আজকে সকাল থেকেই রাজধানী ঢাকাতে ছিলাম। এই অল্প বৃষ্টিতে যে জলাবদ্ধতা এটি কিন্তু সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হচ্ছে এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে। যারা যে বলছেন যে প্রত্যেক বছরই হচ্ছে তাদের ঢাকার যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন যে সামনের বছর আর এটা থাকবে না। তারা যে কারণগুলো এখানে প্রধান কারণ হিসেবে তারা নিজেরা যেটা দেখছেন সেটা হচ্ছে যে পর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থা আমাদের এখানে নেই এবং ড্রেনেজ ব্যবস্থাপনার যে আধুনিকরণ সেটা কিন্তু রাজধানী ঢাকায় এসে উঠতে দেখা যায় না। এবং রাজধানী ঢাকার হৃৎপুঞ্জ যাদেরকে বলা হয় সেটা হচ্ছে খাল এবং নদী। বিশেষ করে রাজধানী 2015 সালে ওয়াসার তারা একটা মাস্টার প্ল্যান করেছিল, সেখানে বলা হয়েছিল রাজধানী ঢাকায় 47টি খাল রয়েছে, সেই খালগুলোতে দখলমুক্ত করতে হবে এবং সেগুলো অনুযায়ী কিন্তু ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা করতে হবে। কিন্তু সেই পরিকল্পনা কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। আপনি জানেন যে 2021 সালের আগ পর্যন্ত পুরো ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব ছিল ওয়াসার এবং এই ওয়াসা যখন তাদের কাছে দায়িত্ব থাকতো তখন তারা বলতো যে কাজের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা দেখা দিত, সিটি কর্পোরেশনের উপর তারা এক ধরনের দায় চাপতো। কিন্তু 2021 সালে যখন এটার দায়িত্ব সিটি কর্পোরেশনের উপর নিয়ে আসা হয় তখনও কিন্তু সেটা ততটা উন্নত দেখা যায়নি। তবে মূল কারণটা যেটা তারা মনে করছেন যে খাল যেগুলো রয়েছে রাজধানী ঢাকায় সেগুলো দিন দিন যেমন দখল হয়ে যাচ্ছে এবং সেখানে দখল করার ফলে কিন্তু এক ধরনের অপরিকল্পিতভাবে নগরায়ণ গড়ে তুলছে, যার ফলে কিন্তু পানির যে গতিতে বের হয়ে যাওয়ার কথা নদী এবং খালগুলোতে সেভাবে কিন্তু যাচ্ছে না। এটা একটা অন্যতম কারণ। আমি যদি আপনাকে আরও কিছু কারণ বলি যে বিশ্বে এখন যেভাবে হচ্ছে আধুনিকায়ন হচ্ছে এবং বিশেষ করে রাজধানী শহরগুলোকে যে পরিমাণ আধুনিক করবে ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনা করা হচ্ছে, রাজধানী ঢাকায় কিন্তু সেই অর্থে আমাদের ড্রেনেজ ব্যবস্থা এখনও সে অর্থে গড়ে ওঠেনি। আপনি জানেন
যে বর্ষা মৌসুম আসার আগে আমাদের রাজধানী ঢাকাকে কেন্দ্র করে যে ধরনের পরিকল্পনা গড়ে তোলা হয় এবং ব্যাপক আকারে খোঁড়াখুড়ি করা হয় এবং এটি কিন্তু এখনও চলমান আছে। আমরা কিছুদিন আগে আমাদের স্থানীয় সরকার মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, তিনি যেটা আশ্বাস দিয়েছিলেন যে অন্যান্য বছর যে পরিমাণ জলবদ্ধতা হয়েছে এবছর হবে না। কিন্তু আপনি জানেন যে রিমালের প্রভাব কিন্তু সারা দেশেই পড়েছে, তার প্রভাব কিছুটা কিন্তু রাজধানী ঢাকায় পড়েছে। আমরা ভারী বৃষ্টিপাত বলতে যা বুঝি সেই অর্থে কিন্তু বৃষ্টিপাত হয়নি। যে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু শুধু রাজধানীর নিউ মার্কেট না, আদিত্য হয়তো বা নিউ মার্কেটের কথাই বলছিলেন, এই অবস্থা কিন্তু সারা রাজধানী ঢাকার। অর্থাৎ আমাদের খালগুলো যেমন দখল হয়ে গেছে, রাজধানী ঢাকার দুইটা গুরুত্বপূর্ণ নদী, একটা হচ্ছে গাজীপুর গ্যাসা হচ্ছে তোরাগ নদী, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে পুরান ঢাকার পাশে যেটা সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীগুলোতে কিন্তু ব্যাপকভাবে আপনার দখল হয়ে যাওয়ার কারণে পানি সেভাবে হচ্ছে পরিচালিত হতে পারছে না। এগুলো কিন্তু কারণ বলে তারা মনে করছেন। মাঝার আপনি যে সমস্যা এবং সংকটগুলো তুলে ধরছিলেন সেখানে তো আশঙ্কার জন্ম দেয়, তাহলে আসলে রাজধানীবাসী এই জলাবদ্ধতার কবল থেকে কবে মুক্ত হবে? আসলে এটা তো সবারই প্রত্যাশা যে আমরা যারা রাজধানী ঢাকায় থাকি, বিশেষ করে প্রায় 2 কোটির উপরে মানুষ রাজধানী ঢাকায় বসবাস করে, তাদের কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু তাদের একদম আমাদের মানে তারা এক ধরনের সংস্কৃতি হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু এটা কিন্তু খুবই আশঙ্কাজনক একটা সংস্কৃতি। আমরা এই সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি। আসলে যে দেখেন এই বৃষ্টিবিঘ্নিত সময়ে যখন জলাবদ্ধতা তৈরি হয়, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদেরকে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্ভোগে পড়তে হয়। আমরা দেখছিলাম যে রিক্সা চালক যারা আছে, বিশেষ করে নিম্নায়ন মানুষ, তারা কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং আপনি দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে বড় বড় গাড়িগুলো উল্টে যাচ্ছে। এবং এই যে আসার জায়গায় তারা চাচ্ছেন যে আমাদের মন্ত্রণালয়গুলোর মধ্যে এবং সিটি কর্পোরেশনের মধ্যে এই কাজগুলো নিয়ে কিন্তু এক ধরনের সমন্বয়হীনতা দেখা দেয় এবং সবার প্রত্যাশা যে সিটি কর্পোরেশন এবং স্থানীয় মন্ত্রণালয় যারা আছেন তারা যখন কোনো কাজ করবেন নিজেদের মধ্যে হচ্ছে যেমন একটা আন্তঃসংযোগ গড়ে তুলবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একসাথে যদি কাজ করে এবং একই সাথে যারা নগর বিশেষজ্ঞ আছেন এবং যারা এগুলো সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদের যেমন পরামর্শ নেওয়া যেতে পারে এবং জনসাধারণের মধ্যেও কিন্তু এক ধরনের সচেতনতা তৈরি করতে হবে। এখানে আসলে রাজধানীবাসীর কি করণীয়? রাজধানীবাসীর করণীয় হচ্ছে তাদের যেমন এক ধরনের যে আমরা যেমন দেখি আমাদের যে পানিগুলো যে দিক থেকে প্রবাহিত হবে সেখানে কিন্তু আপনার ময়লা আবর্জনা ফেলার কারণে সেগুলো কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে পয় নিষ্কাশন ব্যবস্থা যতটা গতিতে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। রাজধানীবাসীর মধ্যে যেটা হতে পারে যে আমরা যখন বর্জ্য ফেলবো এটা যেমন আমাদের নির্দিষ্ট স্থান যেগুলো সিটি কর্পোরেশন করে দিয়েছে আমরা যেন সেগুলোতে ফেলি এবং আমাদের মধ্যে আমরা যে টুকরা বা যে জিনিসগুলো আমাদের হচ্ছে জলবদ্ধতা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, এটা জনগণের মধ্যে এটাও আমাদের ভাবতে হবে এবং জনগণকে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। এবং সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, আসলে জনগণকেও সচেতন করা তো একটা দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রয়েছে বলে আমি মনে করি। কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের কোনো ঘাটতি কি দেখছেন? কিছুটা ঘাটতি তো অবশ্যই আছে, কারণ এটা আপনি দেখবেন যে হচ্ছে বর্ষা আসলেই কিন্তু আমাদের এক ধরনের খোঁড়াখড়ি, যেটা একটু আগে আপনাকে বলছিলাম যে আমাদের মধ্যে যেমন জনগণকে সাথে নিয়ে যেমন সচেতনতা বাড়াতে হবে, একই সাথে কর্তৃপক্ষের যখন তারা এই বিষয়গুলো কাজ করবে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু আমাদের এই পরিকল্পনাটা মূলত বর্ষা সৃজনকে কেন্দ্র করে এবং আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এখন আসলে বর্ষা মৌসুমে কিন্তু বৃষ্টি হচ্ছে না এবং আমাদের একটা পরিকল্পনা রাখতে হবে যে এটা সারা বছরে যে কোনো সময় বৃষ্টি হতে পারে এবং আমাদের এমন একটা পরিকল্পনা রাখতে হবে আমরা নর্মালি যখন গ্রীষ্মকাল থাকে যে সময়টা প্রচণ্ড গরম থাকে এই সময়ের মধ্যেই যদি কাজগুলো শেষ করা যায় এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং যে খালগুলো আমাদের দখল হয়ে গেছে এবং যে নদীগুলো দখল হয়ে গেছে যেখানে নদী ভরাট হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে পরিকল্পনা করে যদি কাজ করা যায় এবং সময়ের আগেই অর্থাৎ বর্ষা মৌসুম আসার আগেই যদি এই কাজগুলো করা যায় আমাদের মনে হয় এবং সবার একটা আশা হয়তো বা এই জলবদ্ধতার সমস্যার সমাধান অচিরেই হবে বলে সবাই মনে করে। সেই প্রত্যাশা আসলে আমরাও রাখছি। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মাজহারুল ইসলাম। দর্শক এতক্ষণ স্টুডিওতে কথা হচ্ছিল সহকর্মী মাজহারুল ইসলামের সঙ্গে।